কৃষি জমি যাবে, আরও যাবে। বাংলাদেশে এখন 2.25 কোটি কৃষক পরিবার আছে। তার মধ্যে প্রায় 1.5 কোটি হচ্ছে এখন, আমরা তাদেরকে ক্ষুদ্র বলতে পারি। আমরা 50 বছর যাবৎ ভূমি সংস্কার ইত্যাদির কথা বলেছি, চেষ্টাও হয়েছে, কিন্তু আমরা সফলতার মুখ দেখিনি। চালের দাম যত দ্রুতগতিতে বেড়েছে, তার চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে বেড়েছে আপনার উৎপাদন খরচ। কৃষি কখনো স্থবিরতায় ওইভাবে ছিল না। এর একটা প্রবৃদ্ধি কম হোক বেশি হোক সবসময় হয়েছিল। কাজে এই অর্থে আমি মনে করি যে এটি এই যে চলমান যে রূপান্তর প্রক্রিয়া সেটা তা আছে, তবে গতিটা কখনো কখনো স্লোত হয়। এই মুহূর্তে প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং কৃষিতে বিনিয়োগ, যেটা বেশ করে বেসরকারি খাতের, এটা মনে হয় কিছুটা হয়তোবা একটু স্লোত গতি হচ্ছে, এবং সেই কারণে আমাদের পুরো বাজার ব্যবস্থাটাই একটু বোঝার ব্যাপার আছে, এইটুকুই। তাছাড়া আমি মনে করি যে কৃষি রূপান্তর প্রক্রিয়াটা চলছে। কৃষকের আয় বাড়ছে না এটা যেমন ঠিক, তেমনিভাবে কোনো কোনো পণ্যে আবার বাড়ছে, এটাও ঠিক। এইখানেই হচ্ছে আধুনিক কৃষির এবং বাণিজ্যিক কৃষির সুবিধা অসুবিধাগুলো বোঝবার ব্যাপার আর কি। এটি খোরপোশ কৃষি তো নেই, এটি এখন কৃষক উৎপাদন করে বাজারের জন্য, লাভালাভের জন্য। তা কিছু কিছু পণ্য আছে, যেমন ধরেন যেগুলো নাকি খাদ্য বহির্ভূত কৃষির পণ্য, সেগুলোতে বাজার সমানভাবে সম্প্রসারিত হচ্ছে না। যেমন ধরেন যে পাটের বাজার বাংলাদেশে একটা বৃহৎ কৃষিপণ্য, এই পাটের বাজার গত 4 বছর যাবৎ এর দাম তেমন বাড়ছে না। এবছর সামান্য একটু বেড়েছে, কিন্তু উৎপাদন এবার আবার কমে গিয়েছিল। প্রচণ্ড খরা ছিল এক নাগাড়ে, এরপরে আবার একটা বৃষ্টি হলো, কাজে পাটের উৎপাদন তেমন বাড়েনি। এইবার একটু দামটা বেড়েছে। কাজেই এখানে আমি মনে করি যে পাট চাষে তেমন লাভ গত কয়েক বছরে এটা দেখা যায়নি। কিন্তু আপনি যদি অন্যান্য ফসল ধরুন, যেমন ধরুন যে তৈলজাতীয় ফসল, তিল, তারপরে কালিজিরা, পেঁয়াজে ওঠানামা করে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে পেঁয়াজ এগুলোতে কৃষকদের লাভ হয়েছে। ধান উৎপাদনে এক ধরনের অবস্থা বিরাজ করছে, যেখানে অর্থনীতিটা একটু জটিল। চালের দাম মোটামুটিভাবে উপরের দিকে আছে, কিন্তু সকল কৃষক তো চালের উৎপাদন বাণিজ্যিকভাবে করে না। কিন্তু চাল উৎপাদনে একটা ঊর্ধ্বগতি উৎপাদনেও যেমন আছে, তেমনিভাবে বাজারের দামেও একটা উঠতি অগ্রগতি আছে। কিন্তু সকল কৃষক তো চাল আর বাজারের জন্যে তৈরি করে না, করলেও সামান্য কিছু করে। আর যারা নাকি বাজারের জন্য তৈরি করে তাদের সংখ্যা কমে আসছে। বড় কৃষকের সংখ্যা বেশ কমে আসছে। মধ্যম শ্রেণীর কিছু কৃষক আছে, তারা কিছুটা বাজারের জন্য কিছুটা খোরপোশের জন্য করছে। এই জন্যে এই চাল উৎপাদন, যেটা কৃষিতে প্রধান ফসল, আমরা লাভালাভের সব অঙ্কটা কষি এই চালের উপরে। এইখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে উৎপাদন খরচ বেশ দ্রুত গতিতে বেড়েছে। চালের দাম যত দ্রুত গতিতে বেড়েছে, তার চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে বেড়েছে আপনার উৎপাদন খরচ। এবং তার প্রধান বিষয়টা হচ্ছে শ্রমিকের মজুরি। কৃষি শ্রমিকের বাজার খুব ভরা মৌসুমে তো বেশ সংকটময় অবস্থাতে পৌঁছে, তখন চড়া মজুরি হয়। এছাড়াও যদি আপনি দেখুন যে রাসায়নিক সার এবং কীটনাশক, ঔষধপত্র সব কিছুর দামটা বেড়ে গেছে। এমনকি যে কৃষি যন্ত্রপাতি, যেটা নাকি ভাড়ায় সাধারণত ব্যবহার হয়,
যেহেতু তেলের দাম বেড়েছে কাজে সেটারও খরচ বেড়েছে। এর ফলে যেটা হলো সেটা হলো উৎপাদন খরচ পুষিয়ে নেবার পরে আরেকটা জিনিস লক্ষণীয়, এই খরচটা কিন্তু আগের মতো এমন নেই যে কয়েকদিন পরে দিলে নগদ অর্থে এই সমস্ত খরচকে পোষাইতে হচ্ছে, কেননা কৃষি এখন অনেক বাজারমুখী, কাজে সকল উপকরণই কিন্তু এখন বাজার থেকে কিনতে হয়। একমাত্র জমি আছে, তাছাড়া সব কিছুই কিন্তু আপনার বাজার থেকে কিনতে হয় বলে নগদ অর্থের খুব প্রয়োজন হয়, এবং নগদ অর্থের একটা সংকট কিন্তু সবসময় আছে কৃষিতে। কৃষি ঋণ অতটা সবসময় অপ্রতুল ছিল। কাজেই এই যে ত্রিমুখী সংকট, একদিকে হচ্ছে নগদ অর্থের সংকট, অপরদিকে উপকরণের দাম হু করে বাড়ছে, 3 নম্বর একটা সংকট হচ্ছে শ্রমিকের পাওয়া যাচ্ছে না, কেন এগুলোর সম্মিলনই তো হচ্ছে উৎপাদন। এর ফলে চালের বাজারে ঊর্ধ্বমুখী থাকার পরেও চাল উৎপাদকদের লাভটা কখনো নিশ্চিতভাবে হাতে আসছে না। আর ভরা মৌসুমে চালের ধানের বাজার তো আপনি বোঝেন, ওগুলো পড়ে যায়। এটি আর একটা কাহিনি আর কি, যে চাল তো ধান তো আমরা খাই না, খাই তো চাল, এবং চাল তৈরি করতে গেলে পরই আমাদের চালকল মালিক, এবং এটা একটা বড় খাত আবার এখন। এইখানটার অর্থনীতিটা আবার ভিন্ন রকম হয়ে গেছে, এবং চালকল মালিকদেরও বাজারের উপরে এখন এক ধরনের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। তো কাজে ভরা মৌসুমে ধান কেনার একটা বড় ক্রেতা হচ্ছে এখন এই চালকল মালিকরা এবং তাদের যারা এজেন্ট থাকে তারা, কেন চূড়ান্ত বিশ্লেষণে তো তারাই এটাকে প্রসেস করবে আর কি। কাজে ওখানেও আবার একটু সংকট আছে, এটাকে আমি বলছি বাজারের সংকট আসলে। এই কারণে আপনার যে প্রশ্নটি, যে কৃষি উৎপাদন বাড়ছে, কৃষকের কেন লাভ হচ্ছে না, এটা বুঝবার জন্য এই জন্য আমাদের বৃহত্তর একটা দৃষ্টি দিতে হবে এই কৃষি কিভাবে সংগঠিত হচ্ছে এখন। মানে অর্থনীতিতে যেটা আমরা বলি উৎপাদন সংগঠন, এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই তিনটা নিয়ে আমরা যত আলোচনা করি, অর্গানাইজেশনটা নিয়ে আমাদের আলোচনা একেবারেই কম। এটি আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করতে পারবো। আমাদের বিআইডিএস গবেষণাতে যেটা আমরা পেলাম সেটি হলো যে 70-এর দশকে, 80-র দশকে আমার নিজের গবেষণাতেও ছিল, বিআইডিএসে অন্যরাও করেছিলেন, যে জমির উৎপাদনশীলতার সঙ্গে খামারের যে আয়তন, মানে যেটাকে ইংরেজিতে ফার্ম সাইজ বলি, এর একটা ঋণাত্মক সম্পর্ক ছিল। তার মানে হলো খামারের আয়তন যত বাড়ত, উৎপাদনশীলতা একর প্রতি অত কমে যেত। এর কারণটা কী ছিল? তখন প্রযুক্তিটা ছিল সনাতন প্রযুক্তি, কাজে খুবই শ্রম নির্ভর। তো এই জন্যে যারা বড় জমির মালিক ছিল, তখনও এত কিন্তু কৃষি যন্ত্রপাতি আসেনি, কাজে চাষবাস হতো গরু বাছুর এবং লাঙল দিয়ে আর কি, এবং সাধারণ কায়িক শ্রমটাই ছিল সবচেয়ে বড় ধরনের শ্রম। তা কাজেই বড় জমির মালিক হতে পারে, কিন্তু একসঙ্গে ওই বৃষ্টি নির্ভর ওই কৃষিতে একটা স্বল্প সময়ের মধ্যে অত বিশেষ সংখ্যক পরিমাণ জমিতে ভালোভাবে চাষবাস করা, সময় মতো বীজ বপন করা, রোপণ করা এবং নিড়ানি দেওয়া এবং ফসলের যত্ন আত্তি করা সম্ভব ছিল না। এই জন্যেই খামারের আয়তন যত বাড়ত তত তার উৎপাদনশীলতা কমে যেত। অপরদিকে যেই ক্ষুদ্র চাষি যারা, তাদের জমি ছিল না কিন্তু তাদের শ্রমশক্তি ছিল, এই জন্যে বলা হয় যে খুব নিবিড়ভাবে তারা শ্রম ব্যবহার করতে পারত, অল্প জমিতে চাষবাস করত, তাদের উৎপাদনশীলতা বেশি ছিল। কিন্তু এখানে একটা জিনিস ভুল যেন আমরা না করি, একেবারে অতি ক্ষুদ্র যে কৃষক ছিল, ধরেন যে আধ বিঘা, আধা বিঘা বা
1 বিঘা খুবই ছোট, তাও আবার অসংখ্য খণ্ডে খণ্ডে জমিগুলো বিভক্ত, তাদের উৎপাদনশীলতা কিন্তু অত বেশি ছিল না। আমি যেটা বলতে চাচ্ছি যে ক্ষুদ্র, কিন্তু এর ভিতরে মাঝারি আয়তনের যারা ছিল, যে অত বড় না কিন্তু আবার অত ক্ষুদ্রও না, তাদের এক ধরনের অবস্থা ছিল এবং তাদের সংখ্যাও ছিল বেশ। তাদের একটা অবস্থা ছিল যে তাদের যতটুকু জমি আছে ওই জমিতে ব্যবহারের করার মতো তাদের নিজের পারিবারিক শ্রম ছিল, অপরদিকে যে নগদ অর্থের প্রয়োজন ছিল বিনিয়োগের জন্য, ওটাও তারা কোনো না কোনোভাবে জোগাড় করতে পারত। এবং এই যে বৃষ্টি নির্ভর সনাতন প্রযুক্তিতে উৎপাদন চালাবার জন্যে এই চাষবাসের যে যত্ন আত্তি এবং এই মনোযোগটা দেওয়ার দরকার হতো, ওটি তারাই দিতে পারত। এই জন্য তাদের উৎপাদনশীলতা বেশি ছিল। ঘটনাটা উল্টো হয়ে গেছে এখন, এইটাই হলো বোঝার ব্যাপার। বাংলাদেশে এখন 2.25 কোটি কৃষক পরিবার আছে, তার মধ্যে প্রায় 1.5 কোটি হচ্ছে এখন আমরা তাদেরকে ক্ষুদ্র বলতে পারি। ক্ষুদ্রদের সংখ্যা এখন বাড়ছে। অপরদিকে মধ্যম শ্রেণী এবং বড় আকারের যে কৃষক, খুব দ্রুত গতিতে তাদের সংখ্যা কমে যাচ্ছে, দ্রুত গতিতে। আপনি অবাক হবেন, 7.5 একরের উপরে যাদের জমি তাদেরকে বড় বলি, তাদের সংখ্যা এখন 10 লক্ষ একরের নিচে, 10 লক্ষেরও নিচে নেমে এসছে। তার কারণ এই যে উত্তরাধিকার আইনের ওগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। অপরদিকে ক্ষুদ্র চাষি যারা 2.5 একরের নিচে, তাদের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, মানে আপনার গ্রাফ দেখলে অবাক হতে হয়। তাদের সংখ্যায় 1.5 কোটি। এখন এদের সমস্যাটা দাঁড়াচ্ছে যে এদের পারিবারিক শ্রমটা এখন পর্যন্ত আছে, কিন্তু এটার বংশানুগতিটা বুঝতে হবে। এখন যারা কৃষিতে আছে তারপরে তার সন্তানাদি কিন্তু কৃষিতে থাকছে না, ইভেন ওই দরিদ্র কৃষকেরও থাকছে না, সেও অকৃষি খাতে চলে যাচ্ছে। বিদেশে না, কেবল এই দেশের মধ্যেই নানান রকমের অকৃষি খাতের কাজকর্মে জড়িয়ে যাচ্ছে। ফলে তাদের খামারেও আপাতত মনে হচ্ছে যে সে কাজ করছে, তাদের কিছু সংখ্যকের এখন পর্যন্ত তাদের সন্তানাদি তাদের সংখ্যা আসছে, কিন্তু একটু লেখাপড়া যারাই করছে তারা আর থাকছে না, কিন্তু আছে। আর একটা হলো তাদের পরিবারের মহিলা শ্রমিক যারা, তাদের স্ত্রী এবং কি মেয়েরাও, তারাও তাদের সঙ্গে হাত মেলাচ্ছে। আবার এদিকে কৃষির প্রযুক্তিগত পরিবর্তন ঘটেছে, কৃষি ফসল চাষেরও একটা পরিবর্তন ঘটেছে। এখন কেবল ধান করছে না, ধানটা খাবার জন্য করছে। কি করছে? তারা শাকসবজি করছে, ফল করছে, যেগুলোকে আমরা বলি হাই ভ্যালু বা উচ্চমূল্যের ফসল। এইগুলো কিন্তু অত পরিশ্রম করতে হয় না, কিন্তু খুব নিবিড় যত্ন দিতে হয়। তো এদের সংখ্যাটা বাড়ছে, আবার উৎপাদনশীলতাও তাদের ওই অন্যদের চেয়ে ভালো, কেননা নিজেরাই গায়ে গতরে খেটে এটা করছে। কিন্তু তারও একটা সীমারেখার ভিতরে এসে পড়ছে তারা। সীমারেখাটা হলো যে তাদের স্বাভাবিকভাবে 1 একর 1.5 একর এর বেশি তাদের খামারের পরিমাণ নয়, আয়তন নয়, এবং এটা তাদের আবার নিজেদের জমি না সবটা। একসময় যারা ক্ষেত মজুর হিসাবে বড় চাষিদের ক্ষেতে কাজ করত, তারাই এখন হয়েছে কৃষক, এবং সেটা আংশিকভাবে কৃষক, আমি বলছি পার্ট টাইম কৃষক আর কি। একবেলা নিজের ক্ষেতে কাজকর্ম করছে, নিজের যে জমিটুকু আছে তার সঙ্গে অন্য বড় কৃষকদের অথবা মধ্য কৃষকদের জমি তারা বন্ধকি নিচ্ছে, এবং বন্ধকি সারা বাংলাদেশে কিন্তু এখন খুব ব্যাপকভাবে প্রচারিত। এমনকি বর্গা যেটা ছিল সে বর্গাটাও এখন কমে যাচ্ছে, সব হলো বন্ধকি। বন্ধকির সুবিধাটা হলো যে যাদের জমি আছে তারা বছরের প্রথমে এই কার্তিক মাসে তারা বিঘা প্রতি 12,000 থেকে 15,000 স্থান বেঁধে 20,000 পর্যন্ত তারা এককালীন নগদ টাকাটা পেয়ে যাচ্ছে। আর যিনি বন্ধক নিচ্ছেন সারা বছরে তার ইচ্ছা মতো সে ফসল ফলাবে, যত সে ফলাতে পারে। ফলে হচ্ছে কি, সে যতবার ফসল ফলাতে পারে, তার 15 দিনও জমি কিন্তু পতিত রাখার উপায় নেই, মোটেই নেই। ওটা তাকে চাষ করতেই হবে। যারা এখন ক্ষুদ্র চাষি বলছি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আকারে ক্ষুদ্র, মানে খামারের আকারে ক্ষুদ্র, আবার অপর দিকে তারা
পুরোপুরি সবটাই তারা কৃষক নয়, তারা অংশত কৃষক, আর অংশত হচ্ছে অকৃষি খাতে কাজকর্ম করে। ফলে হচ্ছে কি, এই 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 কৃষকদেরকে আমি নাম দিয়েছি নব্য কৃষক। এরাই হচ্ছে নিউ এন্ট্রেন্ট কৃষক। কেন নিউ? কেননা তারা সারা জীবন কৃষিতে ছিল, কিন্তু ক্ষেতমজুর হিসাবে তারাই এখন চাষবাসে এসছে। যত মধ্যবিত্ত পরিবার আমরা জিজ্ঞেস করলেই উত্তর পাওয়া যায় যে এখন চাষবাস আমাদের পক্ষে করা সম্ভব না, ওরাই ভালো আছে, আমরা ভালো নাই, কারণ নিজেরা কাজ করতে পারছে না। এই অভিঘাতটা কিন্তু উৎপাদনের উপর এসে পড়ছে। সে পরিশ্রম করছে, কিন্তু সবসময় অতটা পুঁজি খাটাতে পারছে না, কেননা নগদ অর্থের প্রয়োজন। আপনার বীজ কিনতে হয় বাজার থেকে, আগে তো বীজ যার যার পারত, ওটা নেই। এখন আপনার নিজের হাল গরু লাগছে না, ওই কারণে তারা নতুন কৃষক হতে পেরেছে, কিন্তু সে ট্র্যাক্টর সার্ভিস বা পাওয়ার টিলার সার্ভিস কিনতে হচ্ছে, তার জন্য তাকে নগদ টাকা দিতে হচ্ছে। এরপরে সামান্য যে শ্রমটুকু লাগে ওইটুকু না হয় নিজে দিচ্ছে, বাট তাদেরও কিছু ভরা মৌসুমে কিছু শ্রমিক তাদের কিনতে হয়, ভাড়া করতে হয়, সেখানে নগদ অর্থের দরকার হয়। কাজে ওই সংকটটা কিন্তু তাদের রয়ে গেছে। ফলে যেটা হয় যে বড় কৃষক এবং মধ্যম কৃষকদের হাতে থাকাতে যে উৎপাদনশীলতা ছিল তার চেয়ে কমেনি, বরং বেশি আছে, কারণ এরা নিজেরা পরিশ্রম করছে এবং তার বন্ধকির টাকাটা ওঠানোর জন্য সে যথাসাধ্য উৎপাদনটা বাড়াবার চেষ্টা করছে। কিন্তু তারপরেও একটা সীমারেখা আছে, এরপরে সে যেতে পারছে না। ওখানে সবচেয়ে আরেকটা প্রতিবন্ধকতা হলো যে তার ওই 1.5 একর আর 1 একর জমিতে এক জায়গায় না, ওইটা আবার 5-6 খণ্ডে বিভক্ত আছে। কাজে একটা সম্মিলিত একটা পরিকল্পনা যে সে করবে কৃষিতে, ওটা কিন্তু সম্ভব হচ্ছে না। এইখানেই আমি বলছি যে কাঠামোগত এই পরিবর্তনটা আমাদের নজরে আসছে না এখনো। আমরা 50 বছর যাবৎ ভূমি সংস্কার ইত্যাদির কথা বলেছি, চেষ্টাও হয়েছে, কিন্তু আমরা সফলতার মুখ দেখিনি, দেখা সম্ভবও না, হবেও না দেশে। সেই কুমিল্লা মডেল থেকে শুরু করে আমরা এ পর্যন্ত এইসব কথাই বলে আসছি, এটা হবে না। কিন্তু যেটা হবে সেটা আমরা দেখে ফেলছি। সেটা হলো এই যে শ্যালো টিউবওয়েলের মালিকরা, 14 লক্ষ শ্যালো টিউবওয়েল বাংলাদেশে চলে, তাদের তো নিজেদের জমি নাই সব, কিন্তু অন্যের জমি নিয়ে সে তার একটা সার্ভিস এরিয়া কিন্তু তৈরি করছে, আমরা যেটাকে বলি কমান্ড এরিয়া। এটা কিভাবে হলো? এটা হলো, আমরা এই ব্যবস্থাটাকে আমরা বলছি যে কন্ট্রাক্টর, মানে জমির মালিক এবং কন্ট্রাক্টর, এই সিস্টেম। ইংরেজিতে আমরা বলছি রেন্টিয়ার কন্ট্রাক্টর সিস্টেম। তার মানে হচ্ছে যার জমি আছে, নিজে চাষ করুক আর না করুক, ওই এলাকার ভিতরে শ্যালো টিউবওয়েলের কমান্ড এরিয়ার ভিতরে তার জমিটা পড়ে গেছে। একজন শ্যালো টিউবওয়েলের মালিকই ম্যানেজার হচ্ছে। সে কিন্তু তার মেশিনের প্রয়োজনে তার নিজের জমি যতটুকুই থাক, 1 বিঘা বা আধা বিঘা, সে কিন্তু 10 বিঘা 15 বিঘা জমির একটা কমান্ড এরিয়া কিন্তু তৈরি করতে পারছে ওই সিজনের জন্য। যার জমি তারই আছে, এখানে কিন্তু বর্গা দেওয়া নেওয়ার বিষয় নাই, কিন্তু তার মেশিনটাকে ব্যবহার করবার জন্য সে কিন্তু এই একত্রীকরণের কাজটা করে ফেলছে। এটাকে আমি বলেছি ইংরেজিতে কনসলিডেশন, বাংলায় বলে খামারের একত্রীকরণ অথবা জমির একত্রীকরণ। এটা একেবারে ক্ষণস্থায়ী, কিন্তু এটা ঘটে গেছে। এখান থেকে আমরা একটা ক্লু পাচ্ছি যে তাহলে তো এটি অন্য জায়গায়ও ঘটতে পারে। পরে আমরা দেখলাম যে যারা নাকি পাওয়ার টিলার কিনেছে, ট্রাক্টর কিনেছে এবং এখন কম্বাইন হারভেস্টার, তারা সবাই অত বড় বড় মেশিন কী করে এই খণ্ডিত জমিতে ব্যবহার করছে। সবই কিন্তু জমির এই একত্রীকরণ। এই একত্রীকরণটার আমি নাম দিয়েছি ব্যবহারিক ও ব্যবস্থাপনাগত একত্রীকরণ। এটা কিন্তু মালিকানার একত্রীকরণ না। আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। এইটা আমাদেরকে একটা সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে বলে আমি মনে করি। তাহলে কিভাবে করা যায়? যেহেতু নব্য একটা কৃষক গোষ্ঠী এসছে, তারা দেখলাম যে এর 1 খণ্ড ওর 1 খণ্ড জমি বর্গা অথবা বন্ধকি নিয়ে একটা খামারকে দাঁড় করিয়ে ফেলছে এবং উৎপাদন বাড়িয়েছে। অপরদিকে যাদের জমি ছিল কিন্তু চাষ করতে পারছে না, তারা বন্ধকি দিয়ে দিচ্ছে।
তাহলে উভয় পক্ষেরই একটা লাভ আছে। এটাকে আমি বলছি উইন উইন, ওরও লাভ এরও লাভ। এই মডেলটাকে আমি সামনে আগায় নেওয়ার কথা ভাবছি, এবং সেটা কিন্তু সরকারি আইন বা ব্যবস্থা হবে, আমি ওটাকে বড় করে দেখছি না। আমি বলছি যে এই বেসরকারি খাত যে এগিয়ে এসছে কৃষিতে, কৃষিকে লাভজনক পর্যায়ে রাখবা, যেহেতু একটা উদ্যোগ আছে আমাদের, এবং আমাদের একটা তাড়না আছে যে আমাদের ফলন বাড়াতে হবে। এবং ফলন বাড়াতে হবে এই কারণে যে প্রযুক্তিবিদরা আমাদেরকে বলেছে, ধরেন ধানের কথা, গড় পড়তা 6 থেকে 6.5 টন হেক্টর প্রতি আমাদের ফলন করা সম্ভব, এই জাত আমাদের আছে। অথচ কৃষক পর্যায়ে আসলে এটা 3 টন 3.5 টনের উপর যাচ্ছেন। তাহলে এই যে বাকি 3 টন যে আছে, এটাকেই আমরা বলছি ফলনের পার্থক্য বা ইল্ড গ্যাপ। এটা কিভাবে মিটাবেন আপনি? এই মিটানের একমাত্র পথ হচ্ছে খামারের এই যে ব্যবহারিক এবং ব্যবস্থাপনাগত যে আয়তন, এটাকে বাড়িয়ে দেওয়া আর কি। এবং সেটার জন্যে এই বন্ধকি যে প্রথাটি, এটিকে আমি বলছি যে একটা নতুন ইঙ্গিত আমাদেরকে দিয়েছে এবং ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। এটা কেবল ধানের বেলাতে আমরা উদাহরণটা দিচ্ছিলাম, কিন্তু ফলের বাগানে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োগযোগ্য। যত ফলের বাগান এখন দেখুন, সব কিন্তু লিজ নেওয়া, এবং সেগুলো দীর্ঘমেয়াদী লিজ না। মাছের পুকুর, এটা বড় আকারে, এটা লিজ নেওয়া। কাজে লিজটা খুব ব্যাপকভাবে এসছে এখন, এবং এখন আছে এই যে ক্ষুদ্রদের হাতে। আমি চাচ্ছি এই ক্ষুদ্রদের একটা বড় অংশও থাকবে না, এটা টিকতে পারবে না। এবং তাদেরও কিছুক্ষণ আগে বললাম, তাদের সন্তানাদিও কিন্তু কৃষিতে থাকছে না। কৃষিতে যান্ত্রিকীকরণ আসবে, তো যান্ত্রিকীকরণ আসলে পরে আয়তনটা বাড়ানোর জন্য এটা সুবিধা আছে। এবং বন্ধকির বাজার এবং লিজ মার্কেট যেহেতু চালু হয়ে গেছে, এই জায়গাটাতে নীতিগত সমর্থনটা আমাদের দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে আমার মনে হয় যে এই কাঠামোগত এই সংস্কার, যেটাকে আমি বলছি খামারের ব্যবহারিক আয়তনটা বৃদ্ধি হবে। এখন আপনার 1 একরের নিচে গড় আয়তন, এটাকে অন্তত 5 একর 10 একর পর্যন্ত যদি উদ্যোগীরা আসেন, এবং কৃষি উদ্যোক্তারা সারা বাংলাদেশে এখন আছে এবং শিক্ষিত ছেলেপেলেরা আসছে, তাদের দ্বারাও এটি হবে। কৃষি পণ্যের যে মূল্য, এটাকে একটা ব্র্যাকেটে কথা বললে পরে ওটা বোঝা খুব মুশকিল হবে। সব কিছুর তো ন্যায্য মূল্য ওইভাবে বলাটা ঠিক না। আমাদের প্রধান ফসল চালের বাজারে গণ্ডগোল হয়, এবং শাকসবজির বাজারে একটু ওঠানামা বলতে পারি, আমরা তখন মনে করি যে বাজার খুব বোধহয় অস্থির হয়ে গেছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গার কথা বলছি। প্রথম হলো যে 14 কোটি লোক হলো গ্রামাঞ্চলে, এবং বাজার এবং উৎপাদন ওই জায়গায়। এবং আমাদের বুঝতে হবে যে উৎপাদক এবং ভোক্তা এই 14 কোটি সবই কিন্তু ওইখানে। কিন্তু শহরে যে বাকি 4 কোটি, তারা কেবলমাত্র ভোক্তা, তারা কেবল উৎপাদক না। যে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে তাহলে বাজারের এই সংযোগটা যখনই একটু বিঘ্নিত হয়, তখন সব উচ্চবাচ্যটা শুরু হয় কিন্তু এই 4 কোটির এখান থেকে। আমরা মনে করি যে বাজারের অস্থির হয়, এবং যখন এই দ্রব্যমূল্য বাড়ে, তখন এর অভিঘাতটা শহরের বসবাসকারী নিম্নবিত্তদের উপর পড়ে বলে আমরা খুব অস্থির হই। কিন্তু অপরদিকে উৎপাদকের আলাপটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। ওই 14 কোটি যেখানে আছে, তারা একই সঙ্গে উৎপাদক, একই সঙ্গে তারা ভোক্তা। কাজে ওখানে দাম তারা যেমন বিক্রিও করে কম, তাহলে কার কাছে বিক্রি করে? বিক্রিও তো করে, আবার তাদের ভিতরেই বিক্রি হয়। কাজে ওখানে কিন্তু এক ধরনের একটা সমতা ওখানে রক্ষা হয়। সমস্যা দাঁড়ায় হলো যে এই বিপণন ব্যবস্থাতে এটি তো হেঁটে হেঁটে আসে না, এটা তো পরিবহনে আসে, সময় লাগে, অপচয় হয়, ইত্যাদিতে হয়। তারপরে আমাদের শহরের বাজারগুলো অতটা সুনিয়ন্ত্রিত নয়, ইত্যাদির কারণে ভোক্তা মনে করে যে আমার পকেট থেকেই যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আপনি খেয়াল রাখবেন,
তরকারির বাজারে যেখানে 80 টাকা 90 টাকা আপনার পটল বা এটা আছে, তার পাশেই 30 টাকা করে কিন্তু পেঁপে আছে, কাঁচা পেঁপে। আপনি দেখবেন কেন পেঁপে কেন 30 টাকা হয়, ও তো পুষ্টিকর। তো এইখানেও তো ভোক্তার আচরণগত বিষয় এটা, ঠিক না? আলু আলু সরবরাহ কম কারণেও কম বেশি হয়, কিন্তু এটাও তো কম দাম, আমরা অত খাই না বলে ইত্যাদি, একটা নির্দিষ্ট পরিমাণের উপরে আমরা যাই না। এই জন্যে আমি বলি যে এই ভারসাম্যের যে প্রশ্নটি আপনি করেছেন, ওটার উত্তর জানতে হলে উৎপাদক ভোক্তার এটা আচরণগত বিষয়েও আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমি মনে করি বাংলাদেশে 2.25 কোটি কৃষক পরিবার, এরাই যে ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য যে উৎপাদন করে তার সামান্য একটা অংশ বাজারে আসে, এগুলোকে সমন্বিত করে তার জন্যে বাজারে একটা ভালো দাম পেতে গেলে যে দর কষাকষির যে শক্তিটা দরকার, সেই শক্তি অর্জন করা সম্ভব নয় আর কি। এই জন্যে আমি আবার আমার আগের কথায় আসি যে যদি খামারের আয়তনটা, ব্যবহারিক এবং ব্যবস্থাপনাগত আয়তনটা বাড়ানো যায়, তাহলে কিন্তু এক একটা খামারের আওতাতে এই মোট উৎপাদনের পরিমাণ কিন্তু অনেক বাড়বে, এবং 2.25 কোটি না হয়ে হয়তো 1 কোটি কৃষক পরিবার হবে। আপনি কিন্তু অপেক্ষাকৃত আপনার দর কষাকষির ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। আমি 1 কোটি না, আমি মনে করি 50 লাখেও আসলেও এটা অনেক, এত এত সংখ্যক কৃষক, ক্ষুদ্র ক্ষুদ্র কৃষক, এর ভেতরে এই বাজারের উপরে তাদের প্রভাব বিস্তার করাটা অত্যন্ত কঠিন। এই জন্য আমি মনে করি যে আমাদের দৃষ্টি যায় সবসময় সরকারের উপরে, বিপণন দপ্তর, অধিদপ্তর কী করছে, আমাদের আরেকটা কী যেন আছে, ভোক্তা অধিকার দপ্তর কী করছে, এটা এই ঢাকা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। উন্নত দেশের কৃষিতেও একই ঘটনাই ঘটে, কিন্তু পার্থক্যটা এটা কবয়েব, এটাই কবয়েব থিওরেমটা, যে আপনার কৃষক সবসময় সিদ্ধান্তটা নেয় যে দামটা সে ওই বছর আগের বছর কত পেয়েছিল। কিন্তু উন্নত দেশের সঙ্গে আমাদের পার্থক্য হলো যে এখন ফোরকাস্টিং সিস্টেম যেটা, এবং আর্লি ওয়ার্নিং, যে আগামী 3 মাসে বা 6 মাসে আবহাওয়া কী হতে যাচ্ছে, উৎপাদনের উপর কী প্রভাব পড়তে পারে, এমনকি আপনার প্রেডিকশন করা যে বাজার মূল্য কী হতে পারে। তার কারণ গমের উৎপাদন পৃথিবীতে কী হয়েছে, পেঁয়াজের উৎপাদন ভারতে কী হয়েছে, এগুলো খবর যত বেশি জানা যাবে এবং এটা যদি গ্রহণযোগ্য আকারে কৃষকের কাছে যেত, তাহলে সে জানতে পারত যে দামে এবার বেশি পেয়েছি, আগামী বছর নাও পেতে পারি, সে করতো না। যেমন এই যে পাটের উৎপাদন কিন্তু দাম গত বছরও কম ছিল, এই বছরে এত পাট বুনছিল কেন বলেন তো দেখি? না না, 3 বছর যাবৎ দাম কম, তারপরেও এই বছর পাটের জমি কিন্তু বেশি ছিল। এর কারণটা হলো যে কৃষক এবং পাট কল মালিকদের ভেতরে কোনো না কোনোভাবে, এবং ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তাদের ভিতরে আমি জানি ব্যক্তিগতভাবে, ওখানে একটা ধারণা তৈরি হয়েছে যে 3 বছর ধরে পাটের দাম কম ছিল, এইবার নিশ্চয়ই পাটকলগুলোকে যদি টিকতে হয় তাহলে পাট বাজার থেকে টানতে হবে তাদের, এবং এই জন্য চাহিদা বাড়বে। তা বুনছিল অনেক বেশি, কিন্তু ভাগ্য খারাপ। দিস এ ক্লাসিক এক্সাম্পল, যে বাজারটা ভালোই ছিল, এখনও গত বছর চেয়ে ভালো, কিন্তু উৎপাদনটা কমে গেল খরার কারণে, ওটা কিন্তু কৃষকের নিয়ন্ত্রণে ছিল না। এই জন্য আমি সবসময় বলার চেষ্টা করছি যে উন্নত দেশে এই যে বাজারের যে ফোরকাস্টিং, আর্লি ওয়ার্নিং যে সিস্টেমগুলো, এটা যতটা উন্নত হয়েছে এবং প্রত্যেকটি উৎপাদক তার থেকে যে সুবিধাটা নিতে পারছে এই ইনফরমেশনটার, আমাদের পক্ষে অতখানিক দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি পার্শ্ববর্তী ভারতবর্ষেও, মানে অনেক বাণিজ্যিক কৃষি যেখানে মধ্যপ্রদেশ, যেখানে পেঁয়াজ হয়, মহারাষ্ট্র, ওখানেও যে ইনফরমেশনগুলো আছে অতটা আমরাও এখনও ডেভেলপ করিনি আর কি। এটি একটা বড় বিষয়, এটা একটা বড় বিষয়।
আমি বলি এরা হলো মার্কেটিং এজেন্ট। মানে একটা বাজারের ভিতরে থাকতে গেলে আপনার পণ্য উৎপাদনের জায়গার থেকে ভোক্তার কাছে হেঁটে হেঁটে আসবে না, কাউকে না কাউকে নিয়ে আসতে হয়। শঙ্কা যেটা, সেটা হলো যে এই যে এজেন্টরা, মার্কেটিং এজেন্টরা, তারা কারা? তারা তো ফরিয়া ব্যাপারী, আমরা তাদেরই দোষ দেই, মনে করি যে সব কিছুর জন্য তারা দায়ী। কিন্তু তারাও কিন্তু কৃষক, তারাও কৃষক এবং হাটে কিনে হাটে বিক্রি করে। কাজে আমি কিভাবে তাদেরকে দোষ দেব? ঘটনাটা হলো যে এই বিপণন ব্যবস্থাতে এত বেশি মার্কেটিং এজেন্টের উৎপত্তি হয়েছে, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র 5 কেজি 10 কেজি 3 কেজি এই গ্রাম থেকে এগুলো সংগ্রহ করা, গ্রামের বাজার থেকে, এই জন্য অনেক লোকের ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। এইখানেও আবার আমি বারবার বলছি যে যদি ভলিউমটা কৃষক পর্যায়ে বাড়তো, আকারটা বাড়তো, তাহলে মধ্যস্থি আপনি যেটা বলছেন ওটা থাকতো না, এটা থাকতো না। এইখানেই আমি মনে করি যে যত বেশি খামারের এই ইংরেজিতে বলে ইকোনমিজ অফ স্কেল, কতটা আয়তন হলে পারে এটা আর্থিকভাবে লাভজনক হবে। এটা নিশ্চয়ই আধা বিঘা 1 বিঘা জমির মালিক এটা হবে না। সেই জন্য আমরা বলছি যে কমসে কম অন্তত 5 একর, ঊর্ধ্বে 10 একর। আবার আমেরিকান কৃষকদের মতো আমাদের 3000 হেক্টর বা 10,000 হেক্টর সেটাও করা সম্ভব না। আমাদের আয়তনে অন্তত 5-10 একর পর্যন্ত খামার করা যায় এবং অনেকেই করছেন। ফলের বাগানে এটি অলরেডি দেখা গেছে আর কি। তাহলে হতো কি, ওই মধ্যস্বত্ব ভোগী এর পরিমাণটা কমে দিতেই হতো, আপনার সার্ভিসটা কাউকে পে করতেই হবে। বাণিজ্যিক কৃষিটা এটি একটি মাধ্যম, এটি একটা প্রক্রিয়া, এবং কৃষি যেহেতু খরপোশ, কৃষি থেকে অর্থনৈতিকভাবে লাভালাভের বিষয়টা এসে গেছে, যে এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি বাণিজ্যিক কৃষি। এটি ক্ষুদ্র কৃষক, বৃহৎ কৃষক নির্বিশেষে এইটি কাম্য, আমি মনে করি সবার জন্য কাম্য। তা আপাত দৃষ্টিতে মনে হয় যে বড় বড় মাল্টি ন্যাশনাল বা বহুজাতিক কর্পোরেশনগুলো আমাদের বীজ উৎপাদন করছে, কিন্তু করছে তো আমাদের দেশেরই বেসরকারি খাতের কোম্পানিগুলোর মাধ্যমে। এটা তো তারা নিজেরা এসে করেন, তারা প্রযুক্তি দিচ্ছে, পুঁজি দিচ্ছে, এটা তো আমাদের দরকার। তাছাড়া এত শাকসবজি আমরা কিভাবে পেতাম, সারা বছর ধরে কিভাবে পেতাম? একসময় বলতাম যে হাইব্রিড, তাতে কি হয়েছে? পেলাম তো। তো এই জন্যে আমি মনে করি যে ক্ষুদ্র কৃষকও এর থেকে লাভবান হচ্ছে, তারাই সবজির চাষটা বেশি করছে। কেন? শ্রমনির্ভর এটা, এই জন্য তারা করছে। আমাদের কেবল খেয়াল রাখতে হবে যে আমাদের এটা নিরাপদভাবে এটা তৈরি হচ্ছে কিনা, মানে কীটনাশক বা ওষুধপত্র এটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, এটা বিপজ্জনক কিনা স্বাস্থ্যের জন্য। আমি মনে করি সবসময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আগামীতে আরও হবে। কিন্তু এটা সনাতন কৃষি বা ওই যেভাবে দেখছিলাম, এমনকি সবুজ বিপ্লব বলে যেগুলো বলছিলাম, বা কি কয় মাছের বিপ্লব, তারপরে রূপালী বিপ্লব, তারপরে দুধের এটাকে আমরা বললাম, এটাকেও ছাড়িয়ে এখন আমাদের যেতে। তার কারণটা হচ্ছে যে কৃষিকে লাভজনক পর্যায়ে নিতে গেলে প্রযুক্তির যে উন্মেষটা ঘটাতে হয়, ওই প্রযুক্তিটা এখন আসছে হচ্ছে ডিজিটাল। এখানে দ্রোণ, কারণ দ্রোণের ব্যবহারটা এই কারণে, তার কারণে একদিকে শ্রমের সংকট, আর একটা হলো অত্যন্ত প্রেসাইজলি আমাকে এই কীটনাশক এবং সারটা ব্যবহার করতে হবে মাটিতে, বেশিও না কমও না। এটার জন্য সেন্সর আপনার যন্ত্র লাগবে, এবং সেটা দ্রোণ নিতে পারে। এমন কোনো জায়গা যেখানে যাওয়া যাচ্ছে না, দ্রোণ এটা নিয়ে যাবে। তো দ্রোণ কি এই ক্ষুদ্র কৃষক 1-1 বিঘা জমি সে তো নিজে করবে না, তো করার দরকারও নাই। তার কারণ ট্র্যাক্টর তো সে কেনে নি, কিন্তু ট্র্যাক্টর সার্ভিসটা তো পেল। আর একটা ব্যাপার আছে, আমি ঘুরে ফিরে আবার আসছে, একজন ভুট্টা খেতে আপনার আর্মি ফলওয়াল রোগ দেখা দিচ্ছে,
দেখা মাত্র আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে স্প্রে করতে হবে, না হলে ও কিন্তু সর্বনাশ করে ফেলবে। তো তখন নগদ টাকার দরকার। তো নগদ টাকা সে কোথায় পাবে? এই ক্ষুদ্র চট করেই কোথায় পাবে? একটু বড় আকারের খামার হলে পরে তার এই প্রস্তুতিটা থাকতো। আচ্ছা, ধরে নিলাম ওটা না হয় করা গেল, তার পাশেই আছে এক ধরনের সবজির ক্ষেত। তা আপনি কী করে স্প্রেটা করবেন ভুট্টার ক্ষেতে? এবং সবজির ক্ষেতে তো এফেক্টেড হতে পারে, ওখানে অন্য রকমের কীট পতঙ্গ রয়েছে। এই জায়গাটাতে যে সেন্সর বেজ যে যন্ত্রগুলো, এইগুলো আপনাকে সাহায্য করে। যেমন ক্রপ রোবোটিক্স এসছে এখন, এবং একটা ক্রপ রোবোটিক্স মনে করছিলাম অনেক দাম বোধ হয়, একটা হোন্ডা মোটরের দাম দিয়ে আপনি ক্রপ রোবোটিক্স কিনতে পারেন, এবং একজন কিনলে সারা গ্রামে এসে সার্ভিস দিতে পারে। এটা তো গবেষণা ছাড়া আপনি আনতে পারছেন না। এই জন্য আমি বলছি কৃষি শিক্ষা এবং গবেষণা অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি বাড়ছে। সনাতন কৃষিতেই এত গুরুত্ব ছিল, এখন অনেক বেশি বেড়ে গেছে আর কি। আমি একেবারেই মনে করি যে বৈষম্য আছে, কৃষি মজুরিতে আছে, কিন্তু এর মধ্যে সম্পত্তির উত্তরাধিকার আইনটাকে আইনের সঙ্গে মেশানোর দরকার নেই, ওটা অন্য জিনিস। আইনের কোনো বাধা আছে কিনা আমার জানা নেই, আমার মনে হয় আইনের কোনো বাধা নেই। এটি হচ্ছে ব্যবহারিক অর্থে গ্রামীণ সংস্কৃতিতে এটি আসছে না, কেননা তাদের সংখ্যা এখনও তো পুরুষ শ্রমিকের চেয়ে কম, যদিও বেড়েছে। এবং সাধারণভাবে সারা সমাজে মহিলাদেরকে, মহিলা শ্রমকে যেভাবে দেখা হয়, এটা তার বাইরে না তারা। কিন্তু আমি বরং মনে করি এক অর্থে ওখানে সামাজিক স্বীকৃতির প্রশ্নটা তেমন কোনো অসুবিধা নেই। তার কারণ যার পুরুষ শ্রমিক বা স্বামী খেতে কাজ করছে, সেখানে কিন্তু মহিলারা যাচ্ছেন, তার খাবারটা নিয়ে যাচ্ছেন, হালকা কাজ যেগুলো নিড়ানি দেওয়া খেতে, এমনকি ফসলাদি হালকাভাবে যেগুলো তোলা যত্নাতে, এবং শঙ্করায়ন যেটা বলে, এই যে পুষ্পায়ন যেটা, এটা ইয়ের জন্য, পেঁয়াজের দানার জন্য খুবই দরকার। এটা কিন্তু একচেটিয়া মহিলাদের কাজ, এটা পুরুষরা পারেই না এটা করতে। কাজেই ওইভাবে তাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে তা না, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই সমাজে এখন পর্যন্ত মহিলাদেরকে যেভাবে দেখা হয় যে তারা ঘরে থাকবে ইত্যাদি থাকবে, এটা নিম্ন শ্রেণীর ভিতর আপনি যতই বলেন ওটা রাখা যাচ্ছে না। কিন্তু তাদের ইয়েটাই কম, যে খামারের আয়তনটা কম, তার ব্যাপ্তিটাই কম, সেই কারণের জন্য। এই জন্য আমি মনে করি যে আইনের চেয়েও অনেক বেশি হচ্ছে যে তাদের ভিতরে যদি একটু এই যে লেখাপড়া আসছে এখন, এটা মনে হয় 10-15 বছরের ভিতরে সব মেয়ে ছেলেই কম বেশি লেখাপড়া শিখে যাবে, এবং এটা কেটে যাবে, এটা থাকবে না আমার ধারণা। খুব ইতিবাচকভাবে দেখছি, তবে আমার দুইটা জায়গাতে একটু আমাদের দৃষ্টি দিতে হবে। তারা এখন পর্যন্ত আসছে সেটা আমি যেটা বলছি যে উচ্চ মূল্যের কৃষি, যেটা ফল, মাছ, গরুর খামার ইত্যাদিতে আসছে। গরুর খামার তো একটা ভালো ইতিবাচক দিক, তার কারণ মাংসের একটা ঘাটতি আছে আমাদের, দুধেরও ঘাটতি আছে। কিন্তু দেখেন ডিমের বেলাতে কিন্তু তারা এসছিল প্রথম দিকে, এখন আস্তে আস্তে আবার তারা সরে যাচ্ছে। তার কারণটা কি? ডিমটা বৃহৎ কোম্পানিগুলো, কর্পোরেট কৃষি, তারা প্রায় 60-70% মার্কেট শেয়ার তাদের। বড় কয়েকটা কোম্পানির নাম শুনলেই পারেন, কারণ ডিমটা একটু অন্য জিনিস। এখন এই 500 মুরগি আর 1000 মুরগি নিয়ে লাভজনকভাবে দাঁড়িয়ে থাকা কেন এটা কষ্টকর? এই কারণে যে ওর যে স্থাপনা বা এস্টাবলিশমেন্ট যে খরচটা, পুঁজির বিনিয়োগটা, এবং সবচেয়ে বড় মারাত্মক হচ্ছে রোগ ব্যাধি যদি লাগে, 500 মুরগি মারা যেতে খুব বেশি সময় লাগে না, তার সর্বশান্ত হয়ে যায়। এই জন্যেই আপনি দেখেন তারা সরে গেছে এখান থেকে। সেরা আসলো কোথায়? আসলো ফলের বাগানে, পেয়ারা এসে পড়লো, তারা কলার বাগানে এসে পড়লো, এখন তো আঙ্গুরেও এসছে, আমি যশোরে ইত্যাদিতে দেখলাম। আমের বাগান তো এখন যত্রতত্র নোনামাটিতেও এসছে।
এই জন্য আমি তাদেরকে চাইব যে এই যে খামারের আয়তনটা যদি সঙ্গে সঙ্গে ওইভাবে ব্যবহারিক অর্থে বাড়ে, তাহলে তারা প্রধান খাদ্যশস্য যে ধান, এখানেও তারা আসবে। তার কারণ ওই যে ফলনের রয়েছে না, একটা আমাদের পার্থক্য রয়েছে 3 টন। এইটা এই জাতীয় কৃষকরা যদি খামারের আয়তনটা বাড়াইতে পারে এই বন্ধকি এবং বর্গার ভেতর দিয়ে, তাহলে ওই হাইটেক বা প্রযুক্তিটা তারাও ব্যবহার করতে পারবে। তাহলে কিন্তু দেশের আর একটা লাভ হবে যে আমাদের খাদ্যশস্য তো লাগবে না। আমরা আমরা অন্য জায়গাতে লাভ করব, তাহলে কি এটা কি আমরা বাইরে থেকে আমদানি করে এনে খাবো? 18 কোটি লোকের জন্য এটা কি খুব একটা নিরাপদ, খাদ্য নিরাপত্তার দিক থেকে খুব একটা ভালো অপশন? আমার মনে হয় না। এই জন্যে আমার মনে হয় যে ওই শিক্ষিত তরুণ যারা উদ্যোক্তা, তারা ভালো করছে, আমি খুবই আশাবাদী। এবং এদের কেউ কেউ বীজ উৎপাদনে নেমেছে এখন, আমি জানি কয়েকটা ছেলে নামছে। এই বীজ উৎপাদনে যারা নেমেছে তারা কৃষিটা বুঝে গেছে, বিশেষ করে ধান উৎপাদন, খাদ্যশস্য উৎপাদন। আমার ধারণা তারাও আসবে। এবং ওই মাধ্যমটা হচ্ছে লিজ এবং বন্ধকি। খাদ্য উৎপাদন বাড়ানোর কথাটা আমি বারবার বলছি, এবং তার জন্যে ফলনের এই পার্থক্যটাকে মেটাইতে হবে। তার জন্যে খামারের ব্যবহারিক ব্যবস্থাপনাগত আয়তনটা বাড়াতে হবে। এটা ভূমি সংস্কার দিয়ে হবে না, আর জমি বেচা কেনা করেও হবে না। এটা হবে এই বন্ধকি বা চুক্তিভিত্তিক যে কৃষি, এর ভিতর দিয়ে যেতে হবে। চুক্তিভিত্তিক কৃষি ইতিমধ্যেই এসে গেছে। বড় বড় কোম্পানিগুলো বীজ উৎপাদন করছে, বেশিরভাগ ক্ষেত্রে আলু উৎপাদন করছে, কোল্ড স্টোরেজের সঙ্গে লিঙ্ক হয়েছে। আমি মনে করি যে এইখানে আমাদের যেটা কাজ হবে যে কৃষি জমিতে শিল্পায়ন বা কোনো শিল্প স্থাপন করা যাবে না, আমি এটাকে খুব খুব প্র্যাকটিক্যাল বা খুব সুচিন্তিত আমার কাছে মনে হয় না। দেশকে উন্নত করতে গেলে আপনার অকৃষি খাত, বিশেষ করে শিল্পায়ন, এটা বিনিয়োগ বাড়াইতে হবে। আর সেই বিনিয়োগটা হতে গেলে জমিরও দরকার হবে। তো জমি আসবে কোথার থেকে? আমি তো বন জঙ্গল উজাড় করে জমি আনবো না। কাজে কৃষি জমি যাবে, আরও যাবে। আমি তাতে খুব আশঙ্কিত না। আশঙ্কিত ওইভাবে আমার আশঙ্কিত। আর আইন করে এটা আপনি পারবেন না। কেবল তা কেন, বাড়িঘরও তো হবে। তো বাড়িঘরের জমি দিতে হবে না? তো তাহলে আমি বলতেছি যে এত মানুষ, এটার সমাধান তো চট করে দেওয়া খুব মুশকিল। এটা হয়ে গেছে এত মানুষ। এখন আপনার জনসংখ্যা নিয়ন্ত্রণ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই নেই, এটা ভুল, এটা ভুল। এই দেশের খুব একটা অপশন নাই। এটা নিয়ে কথা বলা একটু মুশকিল, আমার মনে হয় যে ওটা। কিন্তু আমি চাই যে স্বাভাবিকভাবে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে কিন্তু একটা হয়েছে, শুরু হয়েছে। এবং গ্রামাঞ্চলেও দেখা যায় যে সন্তানের। কিন্তু আমি বলছি যে আপনি যেটা বলছেন আমি একমত, যে যদি একটা ক্যাম্পেইন হইতো, উদ্যোগ হইতো আগের মতো, তাহলে নিশ্চয়ই আর একটু গতিপথ বাড়তো আর কি। ওটা হয় না। আমি ওটা নিয়ে বলছি না। আমি যেটা বলছি যে বাড়িঘরের জন্যে, শিল্পায়নের জন্যে, এবং অবকাঠামো, রাস্তাঘাট হয়েছে, যথেষ্ট হয়েছে। কিন্তু যখনই আবার বাড়ি হবে, নতুন একটা গ্রাম হবে, আবার ওখানে তৈরি হবে, কাজে কৃষিজমি চলে যাবে। তা সুরক্ষার জন্য আমাদের তাহলে কাজটা কি? আমি মনে করি যে যতটা সম্ভব পরিকল্পিত। এখন এখানে যদি আপনি বলেন যে স্থানীয় সরকারকে একটা বড় দায়িত্ব দেওয়া, যে যত্রতত্র বাড়িঘর বা ইত্যাদি কৃষি জমি যেন চলে না যায়, ইটভাটা এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। বাড়িঘর তো ওইভাবে থামানো যাবে না, এত মানুষ, বাড়ির সঙ্গেই একটা পালান আছে, ওখানে বাড়ি করে ফেলবে, আপনি কি করবেন তার? কাজে আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে দেখছি। হয়তো আমাদের ওইটাকে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু আমি এটার পরিপন্থী এরকম কোনো আইন যেন না হয় যে কৃষি জমি কোনোভাবেই আর অকৃষি কোনো কাজে ব্যবহার করা যাবে না। তাহলে এই দেশে কিন্তু আগানো মুশকিল হবে আসলে। এটা পশ্চিমবাংলা ভুল করেছিল, আমরা যেন এটা না করি।
আমি মনে করি অবশ্যই কৃষির উৎপাদন বৃদ্ধিটা প্রাথমিক দর্শন, কেন আমি দেখছি যে ফলনে, এবং সেটা কেবল ফসলে না, আপনার গাভীর দুধ গড়পড়তা যে উৎপাদন, সেখানে একটা বিরাট পার্থক্য রয়েছে। মুরগির ডিম উৎপাদন, সেখানে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। মাছের যে গড়পড়তা হেক্টর প্রতি উৎপাদন, সেখানে এই ফলন বৃদ্ধি হচ্ছে আমাদের একমাত্র সম্ভাবনা, কেননা জমির পরিমাণ তো আরও কমবে। এবং এইটা আমি মনে করি যথেষ্ট ইতিবাচক একটা সম্ভাবনা। উন্নত কৃষিতে কিন্তু এই সম্ভাবনাটা নাই। প্রযুক্তির যা তারা সম্ভাব্য মাত্রা দিয়েছে, প্রায় সেখানে পৌঁছে গেছে তারা। আমরা আছি বহু নিচে। এইটাকেই আমি মনে করছি সম্ভাবনা। এই জন্য আমি উৎপাদনশীলতা বৃদ্ধির উপরেই আমি এই দর্শনটাকে আমি গুরুত্ব দিচ্ছি। কিন্তু এটা যদি করতে হয়, আমি মনে করি যে ওই উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যে প্রযুক্তিটা হলো এটা অপরিহার্য অনুষঙ্গ। এটাকে আলাদাভাবে দর্শন করার দরকার নেই। ওটা যেতে গেলে ওইটাকে নিতে হবে। আর ওইটা যদি আনা হয়, তাহলে জীবনমান এবং এই যে জীবন দর্শন যেটা, ওটা অবশ্যই বদলাবে। কিন্তু আমি বারবার বলছি, বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এত বহু সংখ্যক কৃষক, ক্ষুদ্র ক্ষুদ্র 2.25 কোটি কৃষক পরিবারকে এই অবস্থাতে রেখে, এই অবস্থাও থাকবে না, এটা আরও খণ্ড খণ্ড হবে, যত আপনার ভাগ হবে আরও, এবং হচ্ছেই। এইটাকে রোধ করার আইন দিয়ে হবে না। এটা হবে হলো এই যে বেসরকারি খাত, এই যে নতুন উদ্যোক্তা, এই যে ব্যবহারিক এবং ব্যবস্থাপনাগত যে একত্রীকরণ জমির, এটাকে সামনে নিয়ে আসতে হবে। ইংরেজিতে বলছি অপারেশন কনসলিডেশন। তাহলে আমি মনে করি না যে ইউরোপিয়ান বা আমেরিকান কৃষির মতো, অস্ট্রেলিয়ান কৃষির মতো ওই পর্যায়ে ফলনকে নেওয়া যাবে অত চট করেই। সম্ভব, কিন্তু আমি বলছি যে চট করে আগামী 10 বছরে বা 15 হবে, আমি তা মনে করছি না। কিন্তু এর জন্য অপরিহার্য হচ্ছে যে খামারের মাত্রাগত ব্যবস্থাগত আয়তনটাকে বাড়ানোর এই বাজার নির্ভর যে পদ্ধতি অলরেডি চালু হয়ে গেছে, সেটাকে জোর দেওয়া আর কি। এটা আইন করার ব্যাপার না, ভূমি সংস্কারের ব্যাপার না, হবে না।